হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা আবার স্টার্ট করতেছি ভাই তোমার এই চ্যাপ্টার 3 এর লেকচার 3। সো আজকের লেকচার যেটা আছে ভাই, এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট লেকচার এই চ্যাপ্টারের। হ্যাঁ, কারণ আজকে হচ্ছে আমরা একদম মেইন বেস দ্বারা করাবো পুরো চ্যাপ্টারটা। মানে এই জিনিসগুলো তুমি যদি বুঝো, তোমার কাছে চ্যাপ্টারটা একদম সোজা হয়ে যাবে। সো চলো আমরা তাহলে স্টার্ট করার চেষ্টা করি। আমরা হচ্ছে গত লেকচারে হচ্ছে ভাই পড়ে আসছিলাম তোমার, মানে আমরা কি এতক্ষণ মধ্যে কি কভার করছি দেখো। এই প্রথম তিনটা জিনিস আমরা কভার করছি। তা আমরা আপাতত এই 4 নাম্বার এবং 5 নাম্বারটা আপাতত স্কিপ রাখতেছি। তা আমরা চলো 6 নাম্বারটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো। হ্যাঁ, তাহলে চলো আমি আমাদের আজকে লেকচারটা স্টার্ট করি ভাই। আচ্ছা, তাহলে কোথায় গেল? হ্যাঁ, দাঁড়াও, একটা নতুন পেজ আসুক, দাঁড়াও। এখান থেকে আমরা এতটুকু পর্যন্ত আমরা কত দিন সলভ করছি না? হ্যাঁ, কতদিন আমরা এতটুকু পর্যন্ত সলভ করছি। চলো আমরা তাহলে এরপর থেকে স্টার্ট করি। ওকে, তাহলে ভাই আজকে হচ্ছে আমরা প্রথমে পড়বো তোমার হচ্ছে ভাই, দেখো, আজকে হচ্ছে আমরা প্রথমে একটা কনসেপ্ট পড়বো, সেটা হচ্ছে ভাই তোমার সার্কিটের গ্রাউন্ড। এটা একটু করে বুঝো, এখান থেকে ভাই সাস্টে কোয়েশ্চন থাকে। ইভেন কি যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা তাদের জন্য এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সার্কিটের গ্রাউন্ড এই জিনিসটা বলতে কি বোঝায় দেখো, তোমাকে আমি বুঝাই বলি। ধরো তোমার কাছে এটা একটা সার্কিট আছে, সাপোজ এটা তোমার কাছে একটা সার্কিট ভাই। তো এখানের মধ্যে আমি চলো দুইটা রোদ আঁকি এখানে, একটা চলো আমি এখানে ব্যাটারি এঁকে দিই। দেখো ব্যাটারিকে তুমি কিভাবে কিভাবে আঁকতে পারো। ব্যাটারি ব্যাটারি নিয়ে যদি আলোচনা করতে চাই, ব্যাটারিটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ডিসি ডিসি ব্যাটারি হতে পারে, বা যেটাকে আমরা বলি ডিসি সোর্স। আরেকটা হতে পারে তোমার হচ্ছে ভাই এসি ব্যাটারি, বা যেটাকে আমরা বলতে পারি তোমার হচ্ছে ভাই এসি সোর্স। তো ডিসি সোর্স যেটা আছে এটাকে আমরা দুইভাবে আঁকতে পারি ভাই, আর এসি সোর্সকে আমরা একভাবে আঁকি। তারপর ডিসি সোর্সটাকে আমরা কিভাবে আঁকি, একটা বড় দাগ দিই, তারপরে তোমার একটা ছোট দাগ দিই, একটা বড় দাগ দিই, একটা ছোট দাগ দিই, এভাবে করে দিই, এভাবে দাগ দিয়ে দিই। আবার এভাবে আমরা আঁকতে পারি, একটা প্লাস দিবা, একটা মাইনাস দিবা, তারপরে তুমি দুইটা প্রান্ত এখানে বের করে দিবা। এটা হচ্ছে তোমার ভাই ডিসি ব্যাটারি। ওকে, ডিসি ব্যাটারিকে দুইভাবে আঁকা যায়। আর এসি সোর্স যেটা আছে বা এসি ব্যাটারি যেটা আছে সেটাকে আমরা আঁকি একটা সাইন ওয়েভের মধ্যে, এরকম একটা আমরা ঢেউ চিহ্ন দিই, এখানে একটা গোল দিয়ে দিই। দেন আমরা এখান থেকে একটা দাগ বের করে দিই ভাই, এখান থেকে আমরা একটা দাগ বের করে দিই। আচ্ছা, এটা হচ্ছে আমার এসি এসি ব্যাটারি বা এসি সোর্স। আচ্ছা, তাহলে আমরা চলো এখানে একটা আমাদের আসলে এই চ্যাপ্টার 3-তে, মানে আমাদের আসলে এসি সোর্স না, আমাদের সবগুলো কি নিয়ে আলোচনা বলো তো ভাই? ডিসি সোর্স নিয়ে আলোচনা। এসি সোর্স নিয়ে আমরা একটা আলোচনা করবো চ্যাপ্টার 5-এ, ওই যে তড়িৎ চুম্বক আবেশ আস্তানা চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারে আমরা এসি সোর্স নিয়ে আলোচনা করবো। তা আমাদের এই ডিসি এই চ্যাপ্টারটাতে পুরোটাতে হচ্ছে ভাই এই ডিসি নিয়ে আলোচনা, এসি নিয়ে আলোচনা নাই। ওকে, তাহলে আমি এখানে একটা ডিসি ব্যাটারি নিচ্ছি ভাই। চলো আমি তোমাকে ব্যাটারি আগের ফরম্যাটে এঁকে দেখাই, বড় ছোট বড় ছোট। ওকে, এটা তোমার হচ্ছে একটা ডিসি ব্যাটারি। তারপর তোমার এখানে একটা রোদ আছে এটা, তারপর তোমার এখানে আরেকটা রোদ আছে এটা। আচ্ছা, তো এখানে আমি তোমাকে বুঝাই বলি সার্কিটের গ্রাউন্ড বলতে কি বোঝায়। ধরো এখানে লেখা 10 ভোল্ট, এখানে ধরো লেখা 5 ওহম, ধরো এখানে লেখা তোমার হচ্ছে 5 ওহম। প্রথম কথা, সার্কিটের গ্রাউন্ডকে আমরা কিভাবে আঁকি, বা সার্কিটের গ্রাউন্ডকে আমরা কিভাবে বুঝবো এটা সার্কিটের গ্রাউন্ড? দেখো, একটা ব্যাটারিকে তুমি এভাবে প্রকাশ করতেছো, একটা রোধকে তুমি এভাবে প্রকাশ করতেছো, একটা গ্রাউন্ডকে কিভাবে প্রকাশ করে দেখো। সার্কিটের গ্রাউন্ডকে প্রকাশ করে এইভাবে একটা থাকে, এখানে একটা দাগ দে, তারপর এখানে এইভাবে করে ডট ডট লাইন দিয়ে যায়। সার্কিটের গ্রাউন্ডকে এভাবে প্রকাশ করা হয়। আবার সার্কিটের গ্রাউন্ডকে অন্যভাবে প্রকাশ করা যায় ভাই, কিভাবে দেখো, এইভাবে একটা বড় দাগ দে, একটা ছোট দাগ দে, আর একটা আরো ছোট দাগ দে। অর্থাৎ ব্যাটারিতে কি হয় দেখো, একটা বড় দাগ ছোট দাগ বড় দাগ ছোট দাগ, গ্রাউন্ডে বড় দাগ ছোট দাগ আরো ছোট দাগ, এভাবে করে প্রকাশ করে। বুঝছি জিনিসটা? আচ্ছা, তাহলে এটা হচ্ছে সার্কিটের গ্রাউন্ড। সার্কিটের গ্রাউন্ডকে তাহলে আমরা এভাবে প্রকাশ করি। আচ্ছা, সার্কিটের গ্রাউন্ডের গুরুত্বটা কি আমি তোমাকে একটু করে বলি। দেখো, তো আমরা অলরেডি গতকালকে নোড নিয়ে আলোচনা করে আসছিলাম। যেমন আমরা কি বলছিলাম, এটা যদি অ্যানোড হয়, এটাও অ্যানোড হবে। কেন দেখো, এখান থেকে এতটুকুর মধ্যে কোনো কি নাই। বছর আমরা নোট নিয়ে আলোচনা করছিলাম, একটু চেক করে দেখি। আলোচনা তো করার কথা, নোট নিয়ে, দাঁড়াও। হ্যাঁ, এই তো নোড নিয়ে আমরা আলোচনা করছিলাম। নোড আমরা কি বলছিলাম দেখো, তো আমরা বলছিলাম একটা সার্কিটে ততক্ষণ একটা নোড থাকবে যতক্ষণ না পর্যন্ত অন্য কোনো এলিমেন্ট না আসে। তার মানে দেখো, ধরো, হ্যাঁ ধরো এটা হচ্ছে তোমার অ্যানোড, তাহলে এটাও কি নোড হবে বলো তো ভাই? অ্যানোডই হবে। কেন দেখো, কারণ এটা যদি অ্যানোড হয়, এখান থেকে এখানে কোনো এলিমেন্ট নাই, তাহলে এটা অ্যানোড হবে। এটা কিন্তু আর অ্যানোড হবে না, কেন? মাঝখানটা রোদ চলে আসছে। তাহলে এটা সাপোজ ধরো তোমার বি নোড হবে, এটাও তোমার বি নোড হবে। তাহলে এটা কিন্তু 5 ওহম হবে। কিন্তু এখানে সরি, এটা যেহেতু 5 ওহম, তাহলে এটা কিন্তু বি হইলে এটা কিন্তু আর বি হবে না, এটা তোমার সাপোজ ধরো সি নোড হয়ে যাচ্ছে। তারপর এটাও তোমার সি নোড হবে। আবার এটা সি হইলে এটা কিন্তু আর সি হবে না, কেন? মাঝখানে ব্যাটারি চলে আসছে এখানে। ওকে, আচ্ছা, আর প্রত্যেকটা নোডে একটা জিনিস দেখো, ভোল্টেজকে আমরা কি দিয়ে প্রকাশ করতাম? জাস্ট নোডের আগে ভি লাগিয়ে দিতাম। তাহলে এই যে ভি এর দ্বারা কি বোঝাচ্ছে ভাই? অ্যানোডের ভোল্টেজ। ভি এর দ্বারা বোঝাচ্ছে অ্যানোডের ভোল্টেজ। যেমন আমি যদি এখানে বি এর আগে যদি ভিবি লাগাই দিই, তাহলে এই ভিবি দ্বারা বোঝাচ্ছে কি বলতো?
বি নোডের ভোল্টেজ, এখানে ভিসি লাগিয়ে দিলে এই ভিসি দ্বারা বোঝাচ্ছে সি নোডের ভোল্টেজ। ওকে, আচ্ছা এবার একটু করে বুঝি দেখো। সাপোজ ধরো এই যে একটা সার্কিটে আমরা এখানে যে গ্রাউন্ড দেখতেছি, সাপোজ ধরো এখানে সি নোডে তোমার এখানে গ্রাউন্ড লাগানো আছে। সাপোজ তোমার কোশ্চেনে বলে দিছে এটা হচ্ছে তোমার গ্রাউন্ড। এটা দ্বারা আমরা কি বুঝবো? একটা সার্কিটের একটা নোডে যদি গ্রাউন্ড লাগানো থাকে তাহলে এটা দ্বারা আমরা কি বুঝবো? চলো আমরা একটু জিনিসটা লিখে দিই এখানে। সার্কিটের কোন নোডে গ্রাউন্ড লাগানো থাকলে, গ্রাউন্ড লাগানো থাকলে, আমি চলো এই জিনিসটাকে একটু দিকে আনি। গ্রাউন্ড লাগানো থাকলে সেই নোডের ভোল্টেজ, সেই নোডের ভোল্টেজ 0 ভোল্ট হবে, 0 ভোল্ট হবে। তাহলে আমরা কি আলোচনা করতেছি দেখো, যে এই গ্রাউন্ডটা যে নোডে লাগানো থাকবে সেই নোডের ভোল্টেজ কত হবে? 0 ভোল্ট হবে। অর্থাৎ এই নোডের ভোল্টেজ কত? 0 ভোল্ট। অর্থাৎ এই নোডের ভোল্টেজ তাহলে কত হবে? 0 ভোল্টই হবে, কারণ এটা দেখো ভিসি তো সেম নোড। কারণ দেখো না, এটা যদি সি নোড হয় এটাও কিন্তু সি নোডই, তাই না? কারণ দেখো না এখানের মধ্যে কোনো এলিমেন্ট আছে? এলিমেন্ট নাই, এটাও সি নোড, অর্থাৎ এটাও কিন্তু সি নোড। দেখো বুঝো জিনিসটা। তার মানে এই যে গ্রাউন্ডটা তুমি কোন নোডে লাগাইছো? সি নোডে লাগাইছো। কেন দেখো সি, এটা সি হলে এটাও কিন্তু সি হবে, এটাও সি হবে, কারণ এখানের মধ্যে তো কোনো এলিমেন্ট নাই। বোঝো না এই জিনিসটা? তাহলে এখানে এই গ্রাউন্ডটা যেহেতু আমি সি নোডে লাগাইছি, তাহলে এটার ভোল্টেজ কত আসলো বলো তো? 0 ভোল্ট আসছে। তাহলে আমরা যখনই দেখবো যে তোমার কোনো একটা নোডে গ্রাউন্ড লাগানো আছে, তখনই আমরা বুঝে যাবো সেই নোডের ভোল্টেজটা কত বলো তো ভাই? 0 ভোল্ট। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা, একটা জিনিস তুমি দেখো, আমরা গতকালকে আলোচনা করে আসছিলাম, আমরা গতকালকে একটা জিনিস আলোচনা করছি, সেটা কি? ধরো আমার কাছে এখানে একটা ব্যাটারি লাগানো আছে। এখন ব্যাটারির ধরো এই যে দেখো না, এই যে ব্যাটারির এই প্রান্তকে তুমি বিএ বলছো, বিএ ভোল্টেজ বলছো, আর এই প্রান্তের ভোল্টেজকে তুমি বিসি বলছো। তাহলে ধরো এই যে ব্যাটারির এই প্রান্ত, এটাকে আমরা এই ভোল্টেজটাকে আমরা বলতেছি ভিএ, আর এই প্রান্তের ভোল্টেজটাকে আমরা বলতেছি ভিসি, এবং ব্যাটারির ভোল্টেজ দেওয়া আছে কত? 10 ভোল্ট। আচ্ছা, এখানে ব্যাটারির এখানে 10 ভোল্ট লেখাটার অর্থ কি? একটা জিনিস দেখো, আমরা বলছিলাম গতকালকে যে ব্যাটারির যে বড় প্রান্ত, এটাকে তুমি পজিটিভ বলো, এটাকে তুমি নেগেটিভ বলো। তার মানে পজিটিভটা মানে তোমার হচ্ছে কি বলতো ভাই? উচ্চ বিভব বা হায়ার পটেনশিয়াল, অর্থাৎ এটার ভ্যালু বেশি। আর নেগেটিভটা মানে কি? লোয়ার পটেনশিয়াল বা নিম্ন বিভব, অর্থাৎ এটার ভ্যালু কম। এখানে তাহলে 10 ভোল্ট বলতে বোঝায় এই নোড এবং এই নোডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 10 ভোল্ট, অর্থাৎ দুইটার মধ্যে ভোল্টেজ পার্থক্য কতটুকু বলতো? 10 ভোল্ট। যেমন দেখো না, ব্যাটারির এখানে কত লেখা আছে? 10 ভোল্ট লেখা আছে না? তাহলে এটার মানে হচ্ছে ভাই ব্যাটারির এই নোড এবং এই নোডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত? 10 ভোল্ট। তাহলে বেসিক্যালি 10 ইকুয়াল তুমি কি লিখতে পারবা? তাহলে এখানে দেখো, এখানে তাহলে বেসিক্যালি তুমি 10 ইকুয়াল লিখতে পারবা ভিএ মাইনাস ভিসি, অর্থাৎ এই নোড এবং এই নোডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত? 10 ভোল্ট। তাহলে ভিএ কে কেন আগে বসাইছো? কারণ ভিএর এখানে প্লাস আছে, দেখো এটা হায়ার পটেনশিয়াল। আর ভিসি কে কেন পরে বসাইছো? কারণ ভিসির এখানে তোমার মাইনাস আছে, অর্থাৎ এটা লোয়ার পটেনশিয়াল। এজন্য হায়ার থেকে অলওয়েজ লোয়ারটা বাদ যায়। তাহলে আমাকে আবার একটু রিপিট করে বলো ভাই, এই যে 10 এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য, অর্থাৎ ব্যাটারির দুই প্রান্ত কোনটা কোনটা? একটা এ, একটা সি। তাহলে এ এবং সি এর মধ্যে বিভব পার্থক্য, এটাকে আমরা 10 দিয়ে প্রকাশ করি। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এটা তাহলে কেন বলতেছি দেখো, কারণ এখানে যখন তুমি সি নোডে যখন তুমি এখানে গ্রাউন্ড লাগা দিছো, তখন এটা তো 0 ভোল্ট হয়ে গেছে। আবার তোমার এখানে ব্যাটারি ভোল্টেজ দেখো কতটুকু? 10 ভোল্ট। তাহলে তোমার এখানে তুমি শিওর হয়ে যাচ্ছ এই ভি এর ভ্যালু কত হবে? 10 ভোল্ট হবে। জিনিসটা বুঝাই বলি দেখো, এখানে তুমি গ্রাউন্ড লাগাইছো কোথায়? সি তে লাগাইছো গ্রাউন্ডটা, তাহলে সি তো 0 ভোল্ট হয়ে গেছে, এটা 0 ভোল্ট। তো তাহলে এই ভি এর ভোল্টেজ কত হবে? 10 ভোল্ট হবে। কেন দেখো, কারণ এইটাকে এইটা থেকে এটা মাইনাস গিয়ে 10 আসতে হবে, অর্থাৎ তার মানে এই ভি এটাকে তাহলে কত হইতে হবে? 10 ভোল্ট হইতে হবে। কারণ দেখো ভি এ যদি 10 ভোল্ট হয়, তাহলে 10 থেকে তুমি 0 কে বাদ দাও, দেখো এখানে 10 ভোল্ট থাকে। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। আচ্ছা, তো এটা তো তাহলে আমরা গ্রাউন্ডের একটা ব্যাপার সেবার বুঝলাম, যে গ্রাউন্ড যদি কোনো সার্কিটে যদি কোনো নোডে যদি গ্রাউন্ড থাকে, তাহলে তুমি বুঝে নিবা সেই নোডের ভোল্টেজ কত হবে? 0 ভোল্ট হবে। এখন দেখো, কখনো কখনো সার্কিটে গ্রাউন্ড থাকবে না, কখনো কখনো কি থাকবে না ভাই? সার্কিটে গ্রাউন্ড থাকবে না। তখন আমরা কি করব দেখো, আমরা তাহলে লিখে দিই, সার্কিটে যদি কখনো গ্রাউন্ড না থাকে, সার্কিটে যদি কখনো গ্রাউন্ড কোশ্চনে উল্লেখ না থাকে, গ্রাউন্ড থাকবে সার্কিটে কিন্তু কোশ্চনে যদি উল্লেখ না থাকে, সার্কিটে যদি কখনো গ্রাউন্ড কোশ্চনে উল্লেখ না থাকে, তবে
ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, ব্যাটারির নেগেটিভ বা ছোট যে টার্মিনালটা, নেগেটিভ টার্মিনাল বা ওই নোডকে গ্রাউন্ড ধরে নিব। তাহলে কি বললাম দেখো তো, আমরা বলতেছি তাহলে যদি কোনো সময় যদি কোয়েশ্চনে তোমার ধরো গ্রাউন্ড উল্লেখ নাই, তাহলে তুমি কি ধরে নিবা, এই যে নেগেটিভ প্রান্ত যেটা আছে না, ধরো সাপোজ তোমার কোয়েশ্চনে যদি এটা না থাকতো, তাহলে তুমি ধরে নিতা এই যে নেগেটিভ প্রান্ত যেটা, এটাকে তুমি গ্রাউন্ড ধরে নিতা, এটাকে গ্রাউন্ড ধরে এই ভোল্টেজটাকে তুমি 0 ভোল্ট ধরতা। ওকে, তাহলে আমি তোমাকে এক্সাম্পল দেখাই ভাই, এটা আসলে ভূমিকাগুলো কি কি। তাহলে আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি। দেখো ধরো সাপোজ তোমার সার্কিট হচ্ছে এটা, আমি সেম সার্কিটটাকে আঁকতেছি ভাই, তারপর আমি দেখাই দিব এটা এই যে কনসেপ্টটা আসলে প্রয়োজনীয়তাটা কোথায় 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 এটা লাগছে। দেখো ধরো এটা তোমার ব্যাটারি, সরি, এটা ধরো তোমার ব্যাটারি, এটা তোমার একটা রোধ, এটা তোমার একটা রোধ। তাহলে ধরো এটা হচ্ছে 5 ওহম, এটাও ধরো তোমার এখানে 5 ওহম, আর এটা ধরো তোমার 10 ভোল্ট। এখানে কি সার্কিট ধরে সার্কিট দেওয়া আছে এটা, এখন সার্কিটে ধরো কোথাও গ্রাউন্ড দেওয়া নাই, তাহলে তুমি কি বুঝে নিবা, গ্রাউন্ড যদি দেওয়া না থাকে তাহলে এই ভোল্ট এইটাকে এই নোট, এই যে দেখো যদি গ্রাউন্ড দেওয়া না থাকে তাহলে এই যে নেগেটিভ প্রান্তের যে টার্মিনাল বা এই নোটটাকে তুমি কত ধরে নিবা, তাহলে 0 ভোল্ট, অর্থাৎ গ্রাউন্ড ধরে নিবা। এটাকে গ্রাউন্ড ধরে নিবা মানে এটা কত ভোল্ট বলো তো, 0 ভোল্ট। তাহলে অবভিয়াসলি এটা কত হবে, অবভিয়াসলি এটা হবে তোমার এখানে 10 ভোল্ট। তাহলে জিনিসটা বুঝো দেখো, যে এখানে যদি কোশ্চেনে গ্রাউন্ড দেওয়া নাই, তাহলে গ্রাউন্ড যদি দেওয়া না থাকে, তাহলে এই যে ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত সেটাকে আমরা কি ধরে নিব, গ্রাউন্ড ধরে নিব। আর গ্রাউন্ড ধরা মানে এই নোডের ভোল্টেজ কতটুকু বলো তো, 0 ভোল্ট। এখন তোমাকে যদি এই সার্কিটে আই বের করতে বলে, তাহলে তুমি কিভাবে আই বের করবা। দেখো একটা জিনিস আমরা ওহমের সূত্র ইউজ করবো। কারেন্টটা দেখো তো কোথায় কোথায় গেছে, 10 থেকে তোমার 0 ভোল্টে গেছে। খেয়াল করে দেখো না, কারেন্ট এখানে 10 থেকে, এই যে দেখো না কারেন্ট এখান থেকে বেরোইছে না। আমি যদি তোমাকে দেখাই যে কারেন্টের ডিরেকশনটা দেখো, কারেন্ট ধর এখান থেকে আই কারেন্ট বেরোইছে, আই কারেন্ট বেরোইছে, এই আই কারেন্টটা বেরোয় এখানে যাচ্ছে। তাহলে বুঝো, লজিকটা বুঝো, এই আই কারেন্টটা 10 থেকে বেরোয় আলটিমেটলি কোথায় গেছে, 0-তে গেছে। তাহলে এখানে তুমি আই মানে কত পাবা, দেখো গতকালকে তো ওহমের সূত্র আমরা পড়ে আসছি। ওহমের সূত্র কি ছিল দেখো না, আমরা যদি একটু দেখাই তোমাকে, এখানে একটু করে যদি রিপিট করে আসি, যদিও অনেকে দেখছো এটা। হ্যাঁ দেখো, এই ওহমের সূত্র ছিল এটা, যে দেখো আই ইকুয়ালস টু যেই নোড থেকে কারেন্ট যাবে, ধরো সাপোজ তুমি ভিএ আর ভিবির মধ্যে লিখতে যাচ্ছ ওহমের সূত্রটাকে, তাহলে এই ভিএ এবং ভিবির মধ্যে লিখতে যাচ্ছ, অর্থাৎ যেই নোড থেকে কারেন্ট যাবে তাকে আগে বসাবা, যেই নোডে কারেন্ট গেছে তাকে পরে বসাবা, দুইটা নোডের মাঝখানে রোধকে দিবা। আবার তুমি যদি বিসি এর সাপেক্ষে লিখতে চাইতা, তখন তুমি কি করতা, দেখো বি থেকে সি তে কারেন্ট গেছে, তাহলে তাকে বি কে আগে বসাইছো, সি কে পরে বসাইছো, বিসি এর মাঝখানে রোধ আছে কত, R2। তুমি যদি এ আর সি এর রেসপেক্টে লিখতে চাইতা, তাহলে এ থেকে তোমার সি তে কারেন্ট গেছে, তাহলে এই জন্য বিএ মাইনাস বিসি করছো। আর দেখো তো এই এ আর সি এর মাঝখানে কত কত আছে, R1 এবং R2 আছে, এই জন্য R1 প্লাস R2 দিছো। তবে আমি রিকমেন্ড করতেছি যে ভাই সবাই নিশ্চয়ই প্রথম লেকচার থেকে দেখে আসবে ভাই, নাহলে কিন্তু আসলে বুঝতে পারবা না, আমি তো এখানে তাড়াতাড়ি আগাইতেছি, তো একটু বুঝতে পারবা না ভাই, এই জন্য আমি রিকমেন্ড করবো যে একদম প্রথম লেকচার থেকে আসলে দেখে আসার জন্য। আচ্ছা তাহলে এখন দেখো, এখন তাহলে এই কারেন্টটা 0 থেকে 10 এর মধ্যে, সরি 10 থেকে 0 এর মধ্যে যাচ্ছে। দেখো কারেন্টটা 10 ভোল্ট থেকে কোথায় যাচ্ছে বলো তো, 0 ভোল্ট থেকে 0 ভোল্টে যাচ্ছে। তাহলে কোথেকে যাচ্ছে, 10 থেকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, 0-তে যাচ্ছে। আর এই 10 থেকে 0-তে যাওয়ার সময় কত কত রোধের সাথে দেখা পাইছে, 5 আর 5। তাহলে এখানে লিখে দাও 5 আর 5। তাহলে কারেন্ট আসবে কত এম্পিয়ার, 1 এম্পিয়ার। তো ভাই এখন তোমরা বলবো ভাই এটা তো সিম্পল জিনিস, এটা পারার জন্য কি আমার এটা দরকার ছিল নাকি, নোট ভোল্টেজ বের করা তো আমার দরকারই ছিল না। দেখো দরকার কখন হবে, এখন আমি তোমার এটা চলো একটা সার্কিট দেখে আসো, মানে সার্কিটটা তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে যদি তুমি এই কনসেপ্টটা বুঝো। আর যদি কনসেপ্ট না বুঝো, তোমার জন্য অনেক কঠিন হবে জিনিসটা। দেখো সাপোজ এই জিনিস তোমার এমসিকিউতে দিছে, আমি তোমাকে দেখাই কি জিনিস এমসিকিউতে দিছে। ধরো এখানে আছে, ধরো এটা তোমার ব্যাটারি, আচ্ছা এক মুহূর্তের জন্য আমরা এটাকে একই ধরে নিই। ধরো আমার কাছে এখানে আরেকটা ব্যাটারি দিছে এটা, হুম, তো আমাকে সার্কিট দেওয়া আছে এটা, হ্যাঁ। তো এখন সার্কিট দেওয়ার পর আর কি কি দিছে দেখো, আমার এখানে 4 ওহম দিছে এটাকে, তারপর তোমার এটা এখানে দিছে 5 ওহম, এখানে দিছে 7 ওহম, এখানে দিছে 3 ওহম, এখানে দিছে 2 ওহম, এটা দিছে 20 ভোল্ট, এটা দিছে 10 ভোল্ট। আচ্ছা
তারপরে আমাকে বলে দিছে যে এই সার্কিটে এখান থেকে কি পরিমাণ কারেন্ট বেরোবে। কোয়েশনে জিজ্ঞেস করছে আমাকে আয়ের ভ্যালুটা কত হবে। তাহলে আমি তোমাকে সার্কিটটা বুঝাই। এই ধরো এই কোয়েশন ধরো তোমার এমসিকিউতে আসছে, তাহলে তুমি কিভাবে আনসার করবা? দেখো এই সার্কিটটাতে কিছু, দেখো এখানে একটা ব্যাটারি দিছে 20 ভোল্টের, এখানে একটা 10 ভোল্টের একটা ব্যাটারি আছে। তো এখানে 5 ওহম, 7 ওহম, 3 ওহম, 2 ওহম আছে, এখানে 4 ওহমের একটা রোধ আছে। বলছে এই ব্যাটারি থেকে আই কারেন্ট বেরোচ্ছে, তাহলে আয়ের ভ্যালু কত হবে। এখন তুমি যদি ভাই নর্মালি দুইটা ব্যাটারি থাকলে আমরা কি ইউজ করি? কার্শফের ল ইউজ করি। কার্শফের ল যদি তোমাদের এখন আমি পড়াই নাই, কার্শফের ল সামনেই পড়াবো। তো এখানে কিন্তু আমরা কি ইউজ করি বলতো? কার্শফের ল ইউজ করি। কিন্তু কার্শফের ল ইউজ করে তুমি যদি ভাই এমসিকিউ সলভ করতে যাও, তোমার কিন্তু অবস্থা খারাপ হবে এখানে, কারণ এটা বেশ বড় হবে অনেক। তখন দেখো তুমি নোডের কনসেপ্টটা তোমার কাজে লাগবে। যেমন দেখো তো এখানে সার্কিটের কোথাও গ্রাউন্ড উল্লেখ আছে? নাই। তাহলে দেখো এই যে ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত, অর্থাৎ এইটা, তাহলে এই টার্মিনালটাকে তুমি কি ধরে নাও? গ্রাউন্ড ধরে নাও। দেখো এই নেগেটিভটাকে তুমি কি ধরে নিছো? গ্রাউন্ড ধরে নিছো। তাহলে এটা কত ভোল্ট হবে? 0 ভোল্ট হবে। তাহলে এটা যদি 0 ভোল্ট হয়, এটাও 0 ভোল্ট হবে, কারণ দুটোটা সেম নোড। দেখো এটাও কত ভোল্ট হবে? 0 ভোল্ট হবে। কেন? দেখো এই নোড যা, এই নোডও কিন্তু ঠিক তা, কারণ এখানে মাঝখানে কোনো কি নাই বলো তো? এলিমেন্ট নাই। তাহলে একটা জিনিস বুঝো, এই ব্যাটারির ভোল্টেজ কত? 20 ভোল্ট। তাহলে এটা যদি 0 হয়, অবভিয়াসলি তুমি বলবা তাহলে ভাই এই নোডের ভোল্টেজটা কত হবে? 20 ভোল্ট। কারণ দেখো না কেন, এটা যদি 0 হয়, এটা তাহলে কত হবে? অবভিয়াসলি 20 ভোল্ট হবে, কারণ দুইটার ডিফারেন্স 20 আসতে হবে। 20 থেকে 0 বাদ দাও, 20 আসতে হবে। তারপর দেখো এই নোডের, এই দেখো তো এই নোডের ভোল্টেজ যদি 0 ভোল্ট হয়, এই ব্যাটারির ভোল্টেজ দেওয়া আছে 10 ভোল্ট। তাহলে তুমি আমাকে বলো এই নোডের ভোল্টেজটা কত হইতে হবে? এই নোডের ভোল্টেজ তুমি আমাকে বলবো এটার ভোল্টেজ ভাই 10 ভোল্ট হইতে হবে। কেন? দেখো 10 থেকে 0 বাদ দাও, 0 থাকবে। সরি, 10 থেকে 0 বাদ দাও, 10 থাকবে। কারণ দেখো না, এই ব্যাটারির দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স কত হইতে হবে? 10 হইতে হবে। সেটা যদি 0 হয়, ভোল্ট ডিফারেন্স 10 হওয়ার জন্য অবভিয়াসলি এটাকে 10 হইতে হবে। তাহলে বুঝো কারেন্টটা এখানে এই নোডের ভোল্টেজ দেওয়া আছে 20 ভোল্ট, এই নোডের ভোল্টেজ দেওয়া আছে দেখো আমার কাছে এখানে 10 ভোল্ট। কারেন্ট 20 থেকে 10-এর দিকে যাচ্ছে, মাঝখানে আছে 4 ওহমের রোধ। তাহলে আই কত হবে? সিম্পল ভাই, তাহলে এখানে হবে 20 মাইনাস 10 ডিভাইডেড বাই তোমার এখানে হচ্ছে 4। তাহলে আশা করি বুঝতে পারছো ভাই গ্রাউন্ডের কনসেপ্টটা। সো এটা ইউজ করে তুমি আসলে খুব ইজিলি গ্রাউন্ডের কনসেপ্ট ইউজ করে তুমি আসলে এটা সলভ করে ফেলতে পারবা। এটা তো বের করার কোনো ব্যাপারই না ভাই। 10/4 আসবে এখানে। 10/4 মানে কত? 5/2। 5/2 মানে কত ভাই? 2.5 এম্পিয়ার। আনসার দেওয়া থাকবে কোয়েশনে, মানে দাগাই দিবা এটা জাস্ট। ওকে, আশা করি বুঝতে পারছো। চলো আমি গ্রাউন্ডের কনসেপ্ট দিয়ে তোমাকে আরেকটা ম্যাথ বুঝাই। যদিও এই ম্যাথটা চুয়েটে আসছে, কিন্তু তুমি দেখো ম্যাথটা খুব ইজি ছিল, তুমি নিজেও ম্যাথটা সলভ করতে পারতা। চলো ম্যাথটা কি আসছে আমি তোমাকে দেখাই। এখানে ম্যাথটাতে বলছিল এখানে একটা, আচ্ছা এই ম্যাথটা করানোর আগে আরেকটা জিনিস আমি তোমাকে লিখে দিই। এখানে তো জায়গা নাই, চলো আমি লিখে দিই এখানে। এটা একটা ইম্পর্টেন্ট নোট ভাই, এই নোটটাকেও মাথায় রাখবা। ইম্পর্টেন্ট একটা নোট। সেটা হচ্ছে ভাই, একটি সার্কিটে একটি সার্কিটে শুধুমাত্র শুধুমাত্র একটি নোডেই গ্রাউন্ড থাকবে। একটি নোডেই গ্রাউন্ড থাকবে। তাহলে এটারে 3 স্টার দাও এই কথাটারে, আমি তোমাকে বুঝাই দিচ্ছি। বলছে কি, একটি সার্কিটে শুধুমাত্র একটি নোডেই গ্রাউন্ড থাকবে, অর্থাৎ এটাকে তুমি গ্রাউন্ড বলছো না, তাহলে এই নোডটাই শুধুমাত্র গ্রাউন্ড হবে। এই নোডটারে তুমি গ্রাউন্ড বলতে পারবা না, এই নোডটারে তুমি গ্রাউন্ড বলতে পারবা না, এই নোডটাকে তুমি গ্রাউন্ড বলতে পারবা না, এই নোডটাকে তুমি গ্রাউন্ড বলতে পারবা না। বেসিক্যালি অনেকগুলো যদি ব্যাটারি থাকে তাহলে নিজেদের ইচ্ছা মতো গ্রাউন্ডটাকে করা যায়, সিলেক্ট করা যায়। মানে সাপোজ ধরো এখানে অনেকগুলো ব্যাটারি আছে না, যেমন এখানে ব্যাটারি কয়টা? 2টা ব্যাটারি আছে। এখানে একটা ব্যাটারি, এখানে একটা ব্যাটারি। তুমি চাইলে যেখানে ইচ্ছে সেখানে গ্রাউন্ড নিতে পারতা, ঠিক আছে? কিন্তু আমি আমাদের হিসাবে সুবিধার জন্য গ্রাউন্ডটা কোথায় নিছি? এখানে নিছি। কিন্তু নর্মালি একটা ব্যাটারি থাকলে গ্রাউন্ডটাকে আসলে ওই যে ব্যাটারির নেগেটিভটার সাথে নেওয়া হয়, ঠিক আছে? তাহলে একটা জিনিস বুঝো আগে, বলছে কি এখানে একটি সার্কিটে শুধুমাত্র একটি নোডেই গ্রাউন্ড থাকবে, অর্থাৎ এই যে তুমি এখানে একটা গ্রাউন্ড ধরে নিছো না, যেহেতু এখানে একাধিক, আমি তোমাকে বুঝাই বলি, যদি একটা ব্যাটারি থাকে তাহলে মাস্ট তোমার গ্রাউন্ড নিতে হবে কোথায় বলো তো? এখানে গ্রাউন্ড নিতে হবে এই যে ব্যাটারির নেগেটিভের সাথে। আর তোমার যদি ভাই একাধিক যদি ব্যাটারি থাকে, তুমি তোমার মোটামুটি ইচ্ছা মতো গ্রাউন্ড নিতে পারবা। তো তবে আমরা হিসাবের সুবিধার জন্য তুমি এই জন্য নেগেটিভের সাথে আমি গ্রাউন্ড নিছি এখানে। হ্যাঁ, এটা যে গ্রাউন্ড নিছি এখানে, এটাও তাহলে অটোমেটিক্যালি যেহেতু এটা সেম নোড, এটাও গ্রাউন্ড হয়ে গেছে এটার জন্য। কিন্তু তুমি যদি একাধিক ব্যাটারি থাকে তাহলে তুমি তোমার ইচ্ছা মতো গ্রাউন্ড নিতে পারতা। আমরা এরকম জিনিস দেখাবো সামনে। হ্যাঁ, জাস্ট আপাতত যেহেতু শুরু করলাম তাই আমি সিম্পল রাখতেছি। তাহলে আমি তোমাকে সামারি করে জিনিসটা, তাহলে সামারি কি? সামারি হচ্ছে ভাই, একটা ব্যাটারি যদি থাকে তাহলে ওই ব্যাটারির নেগেটিভ টার্মিনালে তোমার কি থাকবে? গ্রাউন্ড থাকবে। যদি একাধিক ব্যাটারি থাকে তুমি গ্রাউন্ড ইচ্ছা মতো জায়গায় নিতে পারতা, কিন্তু খেয়াল রাখতে হবে যে জায়গায় নিবা শুধু ওইটাই গ্রাউন্ড হবে। যেমন আমি এখানে গ্রাউন্ড নিছি, তাহলে শুধু এই নোটটাই গ্রাউন্ড হয়েছে।
আমি এটাকে গ্রাউন্ড বলতে পারবো না, এই জন্য বলতেছি একটা সার্কিটে শুধুমাত্র একটি নোডেই তোমার কি থাকবে ভাই, গ্রাউন্ড থাকবে। তো চলো আমি জিনিসটাকে অ্যানালাইসিস করি। এখানে দেখো একটা সার্কিট দিছে, ধরো এই সার্কিটটা দেখো চুয়েটে আসছিল একটা কোয়েশ্চেন এরকম, তোমাকে বুঝাই দিই। এরকম ছিল, তারপর এখানে একটা রোধ ছিল, এখানে একটা গ্রাউন্ড ছিল, এখানে একটা রোধ ছিল, এখানে একটা গ্রাউন্ড ছিল, এখানে একটা রোধ, এখানে একটা রোধ ছিল, এখানে একটা গ্রাউন্ড ছিল। হ্যাঁ দেখো কোয়েশ্চনটা দিছে এরকম। হুম, দেখো এখানে কোয়েশ্চনটা দিছে তোমাকে, এখানে এটা ধরো 10 ওহম, এটা ধরো 10 ওহম, আমি এক্সাক্ট জাস্ট মান বসাচ্ছি 10 ওহম ভাই, এক্সাক্ট মান আসলে আমি নিজেও জানি না। আচ্ছা কাজ করি, 10 ওহম না বসাই R1 R2 বসাই, তাহলে তোমার আরো বুঝতে সুবিধা হবে। এটাকে আমরা চলো R1 নাম দিচ্ছি, এটাকে আমরা R2 নাম দিচ্ছি, এটাকে আমরা R3 নাম দিচ্ছি, এটাকে আমরা R4 নাম দিচ্ছি, এটাকে আমরা R5 নাম দিচ্ছি। আচ্ছা দেখো এই পুরো সার্কিটে, দেখো এখানে এটা ধরো 10 ভোল্ট দেওয়া, দেখো এই পুরো সার্কিটে তুমি কি দেখতেছো গ্রাউন্ড কয়টা, এইটা একটা গ্রাউন্ড, এটা একটা গ্রাউন্ড, এটা একটা গ্রাউন্ড, এটা একটা গ্রাউন্ড। কিন্তু আমরা কি বলে আসছি, আমরা বলছি সার্কিটে শুধুমাত্র একটা নোডেই গ্রাউন্ড থাকবে। অর্থাৎ এখানে অনেকগুলো গ্রাউন্ড থাকলেও যে গ্রাউন্ডটা যে নোডে আসে আসলে সেটা সেম নোড। অর্থাৎ এটা যদি অ্যানোড হয় তাহলে এটাও অ্যানোড হবে, এটাও অ্যানোড হবে, এটাও অ্যানোডই হবে। অর্থাৎ জিনিসটা বুঝো, আমি এখানে অলরেডি কি বলে আসছি, পুরা সার্কিটে শুধুমাত্র তোমার একটা সিঙ্গেল নোডেই কিন্তু গ্রাউন্ড থাকবে। তাহলে এখানে দেখো যদিও গ্রাউন্ড অনেকগুলা, কিন্তু দেখো এই অ্যানোডে ধরো তুমি বলছো গ্রাউন্ড আছে, তাহলে সবগুলা গ্রাউন্ড কোন নোডেই থাকবে, অ্যানোডেই থাকবে, শুধু একটা সিঙ্গেল নোডেই গ্রাউন্ড থাকবে। তাহলে এখন তুমি চাইলে এই সার্কিটটাকে সিম্বল করে রাখতে পারো, কিভাবে দেখো। আচ্ছা একটা জিনিস আমাকে বলো তো, এটা যদি অ্যানোড হয়, এটা তো আর অ্যানোড হবে না কেন, মাঝখানে একটা রোধ চলে আসছে, সাপোজ ধর এই নোডটাকে তুমি বি বললা, তাহলে চলো এই সার্কিটটাকে আমি তোমাকে সিম্বল করে আঁকা শিখাই। সার্কিটটাকে দেখো তুমি কিভাবে সিম্বল করে আঁকবা। সার্কিট সলভ আমরা করবো না, জাস্ট সলভ তো তুমি নিজেই পারবা, আমি তোমার জাস্ট সিম্বল করে আঁকা শিখাই। দেখো ফার্স্টে তুমি একটা ব্যাটারি আঁকো, এই 10 ভোল্টের ব্যাটারিটাকে। তাহলে ফার্স্টে আমরা একটা কাজ করি, এখানে ব্যাটারিটাকে আঁকি আমরা। 10 ভোল্টের ফার্স্টে ব্যাটারিটাকে আঁকতেছি এখানে, ওকে। তারপর দেখো টান দিয়ে দিছি, তারপর এখানে হচ্ছে আমার R1 রোধ আছে, তাহলে আমরা এখানে R1 রোধকে আঁকলাম। আচ্ছা তার একটা জিনিস তুমি দেখো, এই নোটটাকে তুমি কি বলছো, এ নোট বলছো, এ নোট নাম দাও, হ্যাঁ। তারপর দেখো এই আর ওয়ানটা কোন নোটের সাথে যুক্ত হয়েছে, বি নোটের সাথে, তাহলে R1 কে একটু বাড়াই দাও এবং এই নোটটাকে তুমি কি নাম দাও, বি নোট নাম দাও, ওকে। তারপর দেখো এই R2 যে রোডটা আছে, আচ্ছা আর আরেকটা জিনিস আমাকে বলো, এটা যদি অ্যানোড হয়, আমি যদি কোনো কারণে এরকম একটা লাইন টেনে দিই, দেখো এটা যদি অ্যানোড হয়, আমি যদি কোনো কারণে একটা লাইন টেনে দিই, যদি এটার মধ্যে কোনো উপাদান না দিই, তাহলে পুরাটাই হচ্ছে অ্যানোড। কেন দেখো না, কারণ এটা যদি অ্যানোড হয়, এখানে আমি কোনো উপাদান দিচ্ছি না, তাহলে এই লাইনে পুরোটাই কি নোড বোঝাচ্ছে বলো তো, অ্যানোডকে বোঝাচ্ছে। তারপর দেখো R2 যেটা আছে, এটার এক প্রান্ত অ্যানোডে যুক্ত, এক প্রান্ত বি নোডে যুক্ত। তাহলে তুমি একটা কাজ করো, R2 কে এভাবে আঁকে দাও, এটা হচ্ছে তোমার R2, এটা হচ্ছে তোমার কি বলো তো R2। কেমনে দেখো আমি তোমাকে বোঝাই বলি, কেমনে দেখো, দেখো তো R2-র এক প্রান্ত বি নোডে, আরেক প্রান্ত কোথায়, অ্যানোডে। R2-র এক প্রান্ত বি নোডে, এক প্রান্ত কোথায় দিলা, অ্যানোডে। এটাও তো অ্যানোড, এটা অ্যানোড হলে এটাও কত হবে, অ্যানোডই হবে ভাই, ওকে। এটা তো অ্যানোডই, কারণ দেখো এখানে মাঝখানে কোনো এলিমেন্ট নাই, তাহলে এটা অ্যানোডই হবে। R3 বেলায় আসো, R3-র এক প্রান্ত বি নোডে, এক প্রান্ত কোথায় বলো তো, অ্যানোডে। তাহলে R3 যেটা আঁকবা, ওইটার এক প্রান্ত বি নোডে, এক প্রান্ত অ্যানোডে, এটা হচ্ছে তোমার R3, এটা হচ্ছে তোমার R3। কেমনে দেখো ভাই, R3-র এক প্রান্ত দেখো বি নোডে, এই দেখো এটাও বি হলে এটাও বি হবে, আরেক প্রান্ত কোথায়, অ্যানোডে। R4-এর এক প্রান্ত দেখো বি নোডে, আরেক প্রান্ত ধরো এটার নাম তুমি ডি দাও, তাহলে R4 যেটা, এটার এক প্রান্ত বি নোডে, আরেক প্রান্ত কোথায়, ডিতে। তাহলে R4 যেটা, এটার এক প্রান্তকে এখানে দাও, আরেক প্রান্তকে এখানে আঁকো। তো আর ফোর যেটা, R4-এর এক প্রান্ত তো বি নোডে আঁকছো, আরেক প্রান্ত কি নোট বলছো, ডি নোট বলছো।
এটাকে বলো ডি নোড। তারপর দেখো R5 যেটা আছে এক প্রান্ত ডি নোডে এক প্রান্ত অ্যানোডে, তাহলে R5 যেটা আছে এক প্রান্ত তুমি ডি নোডে দাও আর এক প্রান্ত তুমি অ্যানোডে দাও। ওকে, হয়ে গেল ভাই, সিম্পল হিসাব ভাই। তাহলে এটা তোমার হচ্ছে R5 শেষ ভাই, এটাও অ্যানোড। দেখো R5 এর একটা নোট ডিতে একটা নোট এতে, আর R4 এর একটা নোট ডিতে একটা নোট বিতে, শেষ। এটা তোমার সার্কিট ভাই। এইবার তো সলভ করা দুনিয়ার ইজি, এবার তো তুমি সলভ করতেই পারো। যেমন এখান থেকে যদি কারেন্ট বের করতে বলে, তাহলে দেখো এই রোধগুলো সবগুলো হচ্ছে ভাই তোমার, এইগুলো দুটো সিরিজে থাকবে, এগুলো আবার প্যারালাল থাকবে, এটা আবার সিরিজে থাকবে এগুলোর সাথে, তো ইজিলি তুমি সলভ করে ফেলতে পারবা। সিরিজ প্যারালাল আমরা শিখবো, কিন্তু তুমি তো 9-10 থেকে জানো জিনিসটা, তো আমরা শিখবো এখানে আবার। আশা করি জিনিসটা সার্কিটটা সলভ আসলে বুঝতে পারছি। তো একাধিক গ্রাউন্ড দেখলে আসলে ঘাবড়ানোর কিছু নাই ভাই। একাধিক গ্রাউন্ড থাকার মানে হচ্ছে যে আমরা অলরেডি শিখে আসছি পুরা সার্কিটে শুধুমাত্র কয়টা নোডে গ্রাউন্ড থাকবে বলতো? শুধুমাত্র সিঙ্গেল একটা নোডে গ্রাউন্ড থাকবে, অন্য কোনো নোডে তোমার কি থাকবে না ভাই? গ্রাউন্ড থাকবে না। তো আশা করি জিনিসটা এখানে ভাই সবাই বুঝতে পারছো। ওকে, তাহলে চলো আমরা এখন শিখি যে সিরিজ প্যারালাল কিভাবে বের করতে হয়। চলো আমরা এখন শিখবো, আসো, সিরিজ বের করার নিয়ম। সিরিজ বের করার নিয়ম। আচ্ছা, আমি একটু করে দেখি তোমাদেরকে কি কি পড়ায় আসছে, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে। এটা পড়াইছি, এটা পড়াইছি, পড়াইছি, এটা। সরি ভাই, তোমাদেরকে বারবার ব্যাকওয়ার্ডে নিচ্ছে যেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। নোটটা জাংশন ব্রাঞ্চ, হ্যাঁ এগুলো পড়াই ফেলছি। ওকে, তাহলে এবার চলো আমরা আগে আসো। আচ্ছা, তাহলে দেখো সিরিজ বের করার নিয়ম, আমরা চলো সিরিজ বের করার নিয়ম শিখি। ধরো এখানে দুটো রেজিস্ট্যান্স, আমরা একটা সার্কিট চিন্তা করি এখানে। সিম্পল সিম্পল ওয়েতে আমি বুঝাবো, হ্যাঁ একদম সিম্পল ওয়েতে। আজকে সিরিজ প্যারালাল আশা করি সবাই বুঝে যাবা, কারো কোনো প্রবলেম হবে না সিরিজ প্যারালালে। অর্থাৎ সিরিজ প্যারালাল রিলেটেড কোনো অঙ্কে আটকাবা না কেউ। আসলে আমার এটা করলে তুমি আসলে কোনো অঙ্কে আটকানোর কথা না, কিন্তু আসলে আমাদের তো সময় আসলে কম, এই জন্য আসলে আমরা একদম ডিটেলসে বলতেছি না ভাই। সময় থাকলে অনেক আমি ডিটেলসে পড়াইতাম এগুলা। তবে যারা হচ্ছে যে ফুল যে কোর্সটা আমি এখানে ইউটিউব চ্যানেল আপলোড হবে, ওইখানে খুব ডিটেলসে পড়ানো হবে। মানে এডমিশন রিলেটেড না, নর্মাল এইচএসসির জন্য এখানে আসলে এডমিশন সবাই কভার করবো সবগুলো। আচ্ছা দেখো, তাহলে এটা তোমার R1 রোধ, ধরো এটা তোমার R2 রোধ, আবার ধরো তোমার এখানে ধরো ভোল্টেজ আছে ভি। একটা জিনিস তাহলে বুঝো তুমি, এটা যদি ভি, এটাকে আমরা কি বলি ভাই? ব্যাটারি বলি। এই জিনিসটাকে আমরা কি বলি ভাই? এটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই ব্যাটারি। আর ব্যাটারিকে বলা হয় তোমার হচ্ছে ভাই চার্জের ঘর। ব্যাটারিকে কি বলা হয় বলো তো ভাই? চার্জের ঘর বলে। তাহলে ধরো এইখানে, তাহলে এই ব্যাটারিতে কি আছে? কোটি কোটি তোমার হচ্ছে ভাই চার্জ আছে। তাহলে ধরো এখানের মধ্যে আমি তো কোটি কোটি চার্জ আছে, আমি ধরতেছি যে এখানের মধ্যে চারটা চার্জকে আমি চিন্তা করতেছি। সাপোজ ধরো একটা চার্জ হচ্ছে 1 নাম্বার চার্জ, একটা হচ্ছে তোমার 2 নাম্বার চার্জ, একটা হচ্ছে তোমার 3 নাম্বার চার্জ, একটা হচ্ছে তোমার 4 নাম্বার চার্জ। তো ধরো এই ঘর থেকে, মানে ব্যাটারির যে ঘর, এই ঘর থেকে চারটা চার্জ বের হয়েছে। তাহলে একটা জিনিস বুঝো, এই ঘর থেকে কোন কোন চার্জ বের হয়েছে? 1 2 3 4। এখানে তো কোটি কোটি আছে, আমি ধরে নিচ্ছি 1 2 3 নাম্বার চার্জ বের হয়েছে। একটা জিনিস আমাকে বলো, এই 1 2 3 নাম্বার চার্জ যে এই চারটা চার্জগুলো, এরা কিন্তু এখানেও আসবে, কারণ অন্য কোনো ওয়ে নাই। তাহলে চারটা চার্জ কিন্তু এখানেও আসবে। এখানে আসার পর চারটা চার্জ এখানেও যাবে, এটাও তো যাবে, এটাও তো যাবে। দিন শেষে আলটিমেটলি কোথায় ফেরত আসবে? ঘরে ফেরত আসবে। তাহলে বুঝো, চারটা চার্জ এখান থেকে গেছে, এখানে গেছে, এখানে গেছে, এখানে গেছে, এখানে গেছে, এখানে গেছে। তাহলে দেখো এই R1 এর মধ্যে দিয়ে কোন কোন চার্জ গেছে? 1 2 3 এবং 4, চারোটা চার্জই কিন্তু গেছে। কারণ দেখো না, এইখান থেকে যা আসছে ভাই, তাই তো এখান দিয়ে আর ব্যাক করে দিকে গেছে। অর্থাৎ এই চারটা চার্জ R1 এর মধ্য দিয়েও পাস করছে, চারটা চার্জ আবার R2 এর মধ্য দিয়েও পাস করছে। অর্থাৎ R1 এবং R2 এর মধ্য দিয়ে সেম ধরনের চার্জ পাস করছে না? যেমন R1 এর মধ্যে তাহলে কোন কোন চার্জ গুলো গেছে? 1 2 3 4। R2 এর মধ্যে কোন কোন চার্জ গুলো গেছে? 1 2 3 4। অর্থাৎ R1 এবং R2 দোনোটার মধ্যে তোমার কি গেছে বলতো ভাই? সেম ধরনের চার্জ গেছে। তো দুইটা রোধের মধ্য দিয়ে যদি কখনো যদি ভাই সেম ধরনের চার্জ যায়, তাহলে রোধটা কিসে, রোধ দুটো কিসে থাকে? সিরিজে থাকে। তাহলে চলো আমি লিখে দিই যে কন্ডিশনটা কি দেখো, দুইটি রোধের মধ্য দিয়ে যদি সেম ধরনের চার্জ যায়, সেম ধরনের চার্জ যায়, তবে
রোধ দুইটি সিরিজে থাকবে। ওকে, আশা করি বুঝতে পারছি ভাই। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, সেম ধরনের চার্জ বলতে আমরা কি বুঝতেছি। একটা জিনিস দেখো, আমরা কি জানি ভাই, আই ইকুয়ালস টু কিউ বাই টি জানি না? এটা তো পড়ে আসছি আমরা গতকালকে। আই ইকুয়ালস টু কি বলতো, কিউ ডিভাইডেড বাই টি। তাহলে ভাই চার্জ যদি সেম যায়, কারেন্টও কি যাবে বলতো, সেম যাবে। অর্থাৎ দেখো, দুইটা রোধের মধ্য দিয়ে যদি কি যায়, সেম ধরনের যদি চার্জ যায়, মানে চার্জ যদি সেম ধরনের হয়, তাহলে কারেন্টও কি হবে, সেম ধরনের হবে। অর্থাৎ দেখো, এখান থেকে যে কারেন্টটা বেরিয়েছে সেই সেম কারেন্টটা এখানেও গেছে, এখানেও গেছে, এখানে ব্যাক করছে। অর্থাৎ আলটিমেটলি কি দাঁড়ালো, যে এইখান থেকে যেই কারেন্টটা বেরিয়েছে, যেহেতু অন্য কোনো ওয়ে নাই, সরি ভাই, তাহলে দেখো এখান থেকে যেই কারেন্টটা তোমার বেরিয়েছে, যেহেতু অন্য কোনো ওয়ে নাই, তাহলে এখান থেকে কারেন্টটা বের হওয়ার পরে সেম কারেন্ট কিন্তু এটাতেও যাবে, এটাতেও যাবে, আবার দেন এখানে ব্যাক করতেছে। অর্থাৎ সেম ধরনের চার্জ যাওয়া মানে কি বোঝায় জানো? সেম ধরনের চার্জ যাওয়া মানে বোঝায় দুইটা রোধের মধ্যে দিয়ে সেম ধরনের কারেন্টও যাবে, কারণ চার্জ সেম হলে কারেন্টও সেম হবে। অর্থাৎ সেম ধরনের চার্জ যাওয়া মানে হচ্ছে যে সেম ধরনের কারেন্ট যাওয়া, সেম ধরনের কারেন্ট যাওয়া। আচ্ছা, দেন দেখো, এরপরে যদি আমরা দেখি এবারে, তাহলে তো আমরা সিরিজ বের করার নিয়ম শিখে গেছি, যে তাহলে দুইটার রোধের মধ্যে দিয়ে দুইটা সেম ধরনের চার্জ গেছে, তাহলে এরা সিরিজে থাকবে। তাহলে চলো আমরা প্যারালাল বের করার নিয়ম দেখে আসো। আচ্ছা, এর প্যারালাল বের করার নিয়ম পরে দেখাচ্ছি। সিরিজে থাকলে ফর্মুলা কি বলতো, আর এস দিয়ে প্রকাশ করি, R1 প্লাস R2 প্লাস, এভাবে করে যদি তোমার এন সংখ্যক রোধ থাকে তাহলে এটা হয় আর এন হয়। তো এরপর আরেকটা সূত্র হচ্ছে তোমার এরকম, যদি R1 R2 এরপরে তোমার R3, এরপরে তোমার এভাবে করে করে যদি এন তম রোধের মানও যদি সমান হয়, আর এর সমান হয়, তাহলে তখন সেই ক্ষেত্রে আর এস কত হয় বলতো, তোমার আর এস হয় তোমার হচ্ছে এন ইন্টু আর, যেখানে এন দ্বারা কি বোঝানো হচ্ছে ভাই, রোধ সংখ্যা, মানে রোধ কয়টা আছে, রোধ সংখ্যা। এগুলো একটু মনে রাখবো ভাই, এগুলো সূত্র। 9-10 পরে আসছে এগুলো, আমরা তারপরে দেখা দিচ্ছি আরেকবার। আচ্ছা, সরি, হ্যাঁ সেটা একটু মনে রাখবো। তাহলে চলো আমরা নেক্সট পৃষ্ঠায় যাই। আমি নেক্সট পৃষ্ঠায় তোমাকে দেখাই তুমি কিভাবে প্যারালাল বের করবা। তাহলে চলো নেক্সটে যাই আমরা। তাহলে চলো আমরা এখন দেখি আসো যে প্যারালাল বের করার নিয়ম। প্যারালাল বের করার নিয়ম, তুমি কিভাবে আসলে প্যারালাল সার্কিট, মানে দুইটা রোধ প্যারালাল সেটে বের করো। চলো আমরা দেখি আসো। ধরো দুইটা বক্স আঁকি আমি, দুটো বক্স আঁকলাম এখানে আমরা। বক্স আঁকার পরে এখানে একটা রোধ দাও, এখানে একটা রোধ দাও, এখানে একটা ব্যাটারি আঁকো। হ্যাঁ, তারপর এখানে একটা রোধ আঁকো, এখানে একটা রোধ আঁকো। তার আগে দেখো তো, এখানে সিরিজে কি হয়েছে ভাই, সেম ধরনের কারেন্ট গেছে না? অর্থাৎ দুইটা রোধের মধ্যে দিয়ে সেম ধরনের কারেন্ট গেছে মানে কি, সিরিজে কি সেম থাকে, কারেন্ট সেম থাকে, কারণ দুটোর মধ্যে সেম ধরনের কারেন্ট গেছে। তাহলে এখান থেকে আরেকটা পয়েন্ট মনে রাখবা, সিরিজে কারেন্ট বা চার্জও সেম থাকে কিন্তু, হ্যাঁ এটা আমরা দেখলাম মাত্র, সেম ধরনের চার্জ যায়, চার্জ সেম থাকে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো ভাই। তাহলে চলো নেক্সটে যাই, প্যারালাল বের করার নিয়ম। দেখো এখানের মধ্যে ধরো এটা হচ্ছে R1 রোধ, ধরো এটা তোমার হচ্ছে R2 রোধ। এখন দেখো যথারীতি এটা তোমার ব্যাটারি, এবং এখান থেকে চারটা চার্জ বের হচ্ছে, না আমি ধরে নিচ্ছি চারটা চার্জ এখান থেকে বের হচ্ছে। ধরো এখান থেকে তাহলে বের হলো কি, একে 1 নাম্বার চার্জ, 2 নাম্বার চার্জ, 3 নাম্বার চার্জ এবং 4 নাম্বার চার্জ। তাহলে চারটা চার্জ যখন এখানে আসবে, ধরো চারজন বন্ধু এখান থেকে বের হলো, চারজন বন্ধু ধরো এই পয়েন্টে আসছে, সাপোজ চারজন বন্ধু এখান থেকে বেরোয় এই পয়েন্টে আসছে। এবার এই চারজন বন্ধু দেখতেছে এখানে দুইটা পথ আছে, এখানে একটা পথ, এখানে একটা পথ। তখন চারজন বন্ধু ডিসাইড করবে, 1 আর 3 বলবে আমরা এদিক দিয়ে যাই, 1 আর 3 নাম্বার বন্ধু বলবে আমরা এদিক দিয়ে যাই, 2 আর 4 বলবে আমরা এদিক দিয়ে যাই। তাহলে কি হচ্ছে দেখো তো, এখান থেকে 1 2 3 4 আসছে, এখানে এই পয়েন্ট আসছে, এই পয়েন্ট আসার পরে 1 আর 3 বলতেছে আমরা উপর দিক দিয়ে যাই, 2 আর 4 বলতেছে তাহলে আমরা নিচ দিক দিয়ে যাই। ওকে গেল। তাহলে একটা জিনিস দেখো ভাই, এই দুইটা রোধের মধ্য দিয়ে, এই রোধের মধ্য দিয়ে কিন্তু চার্জ যাচ্ছে 1 আর 3, আর এই দুইটা রোধের মধ্যে, এই রোধের R2 মধ্যে দিয়ে কিন্তু চার্জ যাচ্ছে 2 আর 4। তাহলে দোনোটাতে কি ভাই সেম ধরনের চার্জ যাচ্ছে? একটাতে যাচ্ছে 1 আর 3, একটাতে যাচ্ছে 2 আর 4। তাহলে দোনোটা কি সেম ধরনের চার্জ যাচ্ছে? সেম ধরনের কিন্তু চার্জ যাচ্ছে না। তা আমরা জানি
সিরিজ হওয়ার কন্ডিশন কি, দুটার মধ্যে যদি সেম ধরনের চার্জ যাইতে হয়, তাহলে এই দুটার মধ্যে সেম ধরনের চার্জ যাচ্ছে না, তাহলে আমাদের প্রথম কথা এরা সিরিজে নাই। এখন আমাদের একটা মিসকনসেপশন আছে, আমরা একটু ভুল জানি একটা জিনিস, সেটা কি অনেকেই হচ্ছে আমরা মনে করি দুইটা রোধ যদি সিরিজে না থাকে তাহলে তারা প্যারালাল থাকবে। ভাই এটা সবসময় সত্যি না। দুইটা রোধ যদি সিরিজে না থাকে এমন হইতেও পারে দুইটা রোধ প্যারালালও থাকবে না, এমন হইতে পারে, আমি তোমাকে দেখাবো। তাই আসলে দুইটা রোধ সিরিজে নাই এটা দেখে তুমি চোখ বন্ধ করে দুইটারে প্যারালাল বানা দিও না ভাই, তোমার চেক করা লাগবে। ওকে, তাহলে আমরা এখান থেকে কি চেক করলাম, যেহেতু এটার মধ্যে দিয়ে 1 এবং 3 নাম্বার চার্জ যাচ্ছে, আর যেহেতু এটার মধ্যে দিয়ে আমার 2 এবং 4 নাম্বার চার্জ যাচ্ছে, তাহলে প্রথম কথা এরা দুইটা কিসে নাই বলতো, এরা দুইটা সিরিজে নাই। তাহলে আমার চেক করা লাগবে যে এরা দুইটা প্যারালাল আছে কিনা। আচ্ছা, চেক করার আগে আরো কিছু জিনিসপত্র দেখে আসো। তাহলে 1 আর 3 দিক দিয়ে যাচ্ছে, তাহলে 1 আর 3 এদিকেও আসবে, এবং তোমার এদিকে দেখো কত আসবে, 2 এবং 4 আসবে। তো এদিকেও তোমার 1 আর 3 আসলো। এরা তখন আবার এখানে দুই দুই বন্ধু দেখা পাবে, তাহলে এখানে দেখা পাইলো। দেখা পাওয়ার পর আলটিমেটলি মিলিতভাবে কত কত যাবে এখানে, 1 2 3 4, কারণ এবার সবাই দেখা পেয়ে গেছে। আর আলটিমেটলি এটার ভিতরে ব্যাক করবে কত, 1 2 3 4। তাহলে আমরা এখান থেকে কি দেখতেছি, যা বের হয়েছে তাই ঢুকছে। তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখবা, যদি এখান থেকে ভাই আই কারেন্ট বের হয়, নিঃসন্দেহে এখানে আই কারেন্ট প্রবেশ করবে। তোমার এখানে যা ঘটার ঘটুক, এই উপরে নিচে যা ঘটার ঘটুক ভাই, আই বের হইলে আই প্রবেশ করবে, এটা মনে রাখবো অলওয়েজ। হ্যাঁ, এটা অলওয়েজ মনে রাখবো ভাই, যদি আই বের হয় তাহলে আই প্রবেশ করবে। উপরে যা ঘটুক নিচে যা ঘটুক সেটা ম্যাটার না, যেটা বের হবে সেটাই ঢুকবে। আশা করি বুঝতে পারছো ভাই, হ্যাঁ প্রবেশ করবে যেটা। আচ্ছা ওকে, তাহলে চলো আমরা এখানে যাই। এবার আমরা প্যারালাল কিভাবে চিনবো দেখো। আচ্ছা, তো এখানে মধ্যে দেখো তো একটা জিনিস। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আমি তোমাকে একটু করে দেখাই। দেখো, এটা কিন্তু সিরিজে নাই, কিভাবে বুঝছি, দুইটার মধ্যে দিয়ে এটার মধ্যে দিয়ে যাচ্ছে 1 এবং 3 নাম্বার চার্জ, এটার মধ্যে দিয়ে যাচ্ছে 2 এবং 4 নাম্বার চার্জ। দেখো, এই R1 এর মধ্যে দিয়ে কিন্তু দুইটা চার্জ যাচ্ছে, R2 এর মধ্যে দিয়ে কিন্তু দুইটা চার্জ যাচ্ছে। আমি কিন্তু সিরিজ থাকার কন্ডিশন কি বলছি, দুইটার মধ্যে দিয়ে সেম ধরনের চার্জ যাইতে হবে, সেম ধরনের। আমি কিন্তু সেম পরিমাণ বলি নাই। যেমন দেখো, R1 এর মধ্যে দিয়ে দুইটা চার্জ যাচ্ছে, R2 এর মধ্যে দিয়ে দুইটা চার্জ যাচ্ছে, তাহলে দুটোটার মধ্যে দিয়ে কিন্তু সেম পরিমাণের চার্জ যাচ্ছে। তো সেম পরিমাণের চার্জ গেলে কিন্তু সিরিজ না। সিরিজ হওয়ার জন্য কন্ডিশন কি বলতো, সেম ধরনের চার্জ যাইতে হবে। জিনিসটা বুঝতে পারছি আমরা, সেম কি যাইতে হবে, সেম ধরনের। মানে সাপোজ ধরো এটার মধ্যে দুইটা চার্জ, এটার মধ্যে দুইটা চার্জ, তাহলে অনেকে ওই সে বলবে ভাই এখানে তো দুইটা চার্জ, এখানে তো দুইটা চার্জ, এটা দুইটা সিরিজে আছে। না ভাই, সিরিজ হওয়ার কন্ডিশন হচ্ছে যে সেম ধরনের হইতে হবে, সেম পরিমাণের না ভাই, পরিমাণ হলে হবে না। দেখো এখানে সিম্পল হিসাব ভাই, R1 এর মধ্যে দিয়ে 1 3 আর R2 এর মধ্যে দিয়ে 2 আর 4 যাচ্ছে, তাহলে দুটো সেম ধরনের না, তাহলে এটা সিরিজে নাই। আশা করি কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। এবার দেখো, ধরো এই পয়েন্টটাকে আমি এ পয়েন্ট বললাম, তাহলে এটাও এ পয়েন্ট হবে, এটাও আমার এ পয়েন্ট হবে। কিন্তু এইটা এই R1 পার হওয়ার পর এটা কিন্তু বি পয়েন্ট হয়ে যাবে, এটাও বি পয়েন্ট হবে, এটাও কত হবে বলো তো, বি পয়েন্টই হবে। কারণ দেখো, এটা এটা বি হইলে এটা এটা কিন্তু আবার বি হবে না, কেন, মাঝখানে ব্যাটারি চলে আসছে। এটা এ হইলে এটা কিন্তু এটা কিন্তু আর এ হবে না, কেন, মাঝখানে রোদ চলে আসছে। ওকে, আশা করি এখানে জিনিসটা বুঝতে পারছি ভাই। আচ্ছা, তাহলে দেখো এবারে, তাহলে একটা জিনিস দেখো, এই R1 এর এই পাশে আছে এ, আর এই পাশে আছে বি। R2 এর এই পাশে আছে এ পয়েন্ট, এই পাশে আছে বি পয়েন্ট। অর্থাৎ R1 এর দুই পাশে আছে এ বি, R2 এর দুই পাশে আছে এ বি। তাহলে দুইটা রোধের দুই পাশে যদি সেম পয়েন্ট থাকে তাহলে তারা দুইটা প্যারালাল থাকবে। তাহলে দেখো তো, R1 এর দুই পাশে আছে এ বি, R2 এর দুই পাশে আছে এ বি। তাহলে আমরা এখান থেকে তাহলে কন্ডিশন দাঁড় করাবো কি প্যারালাল থাকার, বলতো, কন্ডিশন। কন্ডিশন আমরা এখানে লিখবো যে, দাঁড়াও, তো আমরা লিখি কন্ডিশন, আমরা লিখবো দুইটি রোধের দুই পাশে যদি সেম পয়েন্ট থাকে তবে রোধ দুইটি প্যারালাল হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, যে দেখো R1 এর এই দুই R1 এর দেখো দুই পাশে কত আছে এ বি, R2 দুই পাশে কত আছে দেখো তো ভাই এ বি। তাহলে R1 এর দুই পাশে যেই পয়েন্ট, R2 দুই পাশেও সেম পয়েন্ট আছে ভাই। তাহলে আমরা বুঝে নিব যে যদি দুইটা রোধের দুই পাশে যদি সেম পয়েন্ট থাকে তাহলে আমরা দুইটা প্যারালাল থাকে। দেখো, তাহলে আমরা যখন সার্কিট সলভ করব তখন আমরা ফার্স্টে কি চেক করব, কারা কারা সিরিজে আছে। তো এরপরে দেখবো যে কারা কারা সিরিজে নাই। তো হুট করে কিন্তু যারা যারা সিরিজে নাই তাদেরকে প্যারালাল করে দিব না ভাই। আমরা যখন দেখবো যে এরা সিরিজে নাই তখন আমরা চেক করে দেখবো এরা প্যারালাল আছে কিনা।
চেকটা কিভাবে করব, পয়েন্ট বসায় বসায়। যদি রোধগুলোর দুই পাশে যদি সেম পয়েন্ট থাকে তাহলে তারা প্যারালাল আছে, সেম পয়েন্ট না থাকলে তারা তারা প্যারালালে নাই। আশা করি জিনিসটা এখানে ভাই বুঝতে পারছো। ওকে, আচ্ছা তাহলে দেখো এখন, দেখো এখন জিনিসটা যেটা হচ্ছে যে ভাই আমরা তাহলে এখানে পড়ে ফেললাম যে দুইটা রোধের দুই পাশে যদি সেম পয়েন্ট থাকে তাহলে তারা রোধ দুটো প্যারালাল হবে। এখন দেখো এমন হইতে পারে ধরো R1 এর দুই পাশে AB আছে, R2 এর দুই পাশে BA আছে। মানে আমি বলতে চাচ্ছি কি, এমন হইতে পারে অনেক সার্কিটে যে R1 এর দুই পাশে আছে AB, R2 এর দুই পাশে আছে তোমার হচ্ছে ভাই BA। ভাই AB থাকুক BA থাকুক, পয়েন্ট তো দুইটা সেমই আছে তাই না? এই আলটিমেট কথাটা কি, আলটিমেট কথা হচ্ছে তোমার এখানে AB থাকুক BA থাকুক, R1 এর দুই পাশে A আর B নামে দুইটা পয়েন্ট আছে, R2 এর দুই পাশে তোমার B এবং A নামে দুইটা পয়েন্ট আছে। তাহলে তোমার বুঝে নিতে হবে কি বলতো, তোমার এই দুইটা প্যারালাল থাকবে। যেমন আমি তোমাকে একটা সিম্পল জিনিস দেখাই। ধরো আমরা একটা সার্কিট চিন্তা করি, আসো ধরো এটা একটা সার্কিট দেওয়া আছে এখানে। ধরো আমি সার্কিটটা এঁকে নিই, তারপর আলোচনা করতে সেটা নিয়ে। দেখো ধরো এটা তোমার একটা সার্কিট, হ্যাঁ, এটা তোমার R1 রোধ বলছে, এটা তোমার R2 রোধ বলছে। আচ্ছা, প্রথম কথা ভাই এই চিহ্নটার অর্থ কি? এই যে একটা এই উপরে দিয়ে এরকম একটা ইউ আকৃতি চিহ্ন দিলাম, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এই যে তারটা আছে সেটা উপর দিয়ে চলে গেছে, এই যে নিচ দিয়ে একটা তার গেছে, আর এটার অর্থ হচ্ছে কি বলতো, এই তারটা এটার উপর দিয়ে চলে গেছে। ওকে, আশা করি বুঝতে পারছো। দেখো এবারে ধরো এখান থেকে কারেন্ট আসলো, সে দুইটা পথে বিভক্ত হয়ে যাচ্ছে না ভাই? তাহলে এইটা এবং এটার মধ্যে দিয়ে কি তাহলে সেম কারেন্ট যাবে? যাবে না। কেন? দেখো এই যে কারেন্ট আসছে, সে এখানে একটা পথে ভাগ হচ্ছে, এখানে একটা পথে ভাগ হচ্ছে, এইভাবে গেছে এইভাবে আসছে, তার মানে এটার মধ্যে দিয়ে গেছে এক ধরনের কারেন্ট, এটার মধ্যে দিয়ে গেছে আরেক ধরনের কারেন্ট। তাহলে আমাদের প্রথম ডিসিশন এটা কিসে নাই? সিরিজে নাই। হুট করে দেখে আমরা প্যারালাল বলে দিব না, আমি চেক করতে হবে আগে। দেখো এটাকে যদি আমরা এ পয়েন্ট বলি তাহলে এটা আমার এ হবে, এটাও আমার এ হবে, এটাও আমার এ হবে, এটাও আমার এ হবে। এটাকে যদি আমি বি পয়েন্ট বলি তাহলে এটা আমার বি পয়েন্ট হবে, নিচ দিক দিয়ে গিয়ে এটাও আমার বি পয়েন্ট হবে। তাহলে দেখো R1 এর এই পাশে আছে AB, মানে দুই পাশে আছে AB, R2 এর দুই পাশে আছে AB। হ্যাঁ, এখানে BA আছে, সমস্যা নাই। তোমার AB থাকুক BA থাকুক, AB থাকলেই হয়েছে, আলটিমেটলি A আর B থাকলেই হয়েছে। তাহলে এখানে কিন্তু তোমার এই যে R1 দেখতেছো এবং R2 দেখতেছো, এটা কিন্তু কিসে আছে বলো তো ভাই? প্যারালালে আছে। তো আশা করি জিনিসটা এখানে ভাই ভাবে বুঝতে পারছো ভাই। আচ্ছা, তাহলে প্যারালালের ভাই ফর্মুলাগুলো কি কি হয়? প্যারালালের ফর্মুলাগুলো দেখো, একটা ফর্মুলা হচ্ছে 1/RP ইকুয়ালস টু তোমার হচ্ছে ভাই 1/R1 প্লাস 1/R2, এভাবে করে চলতে থাকে জিনিসটা। 9 এগুলো আমরা আলোচনা করে আসছি এগুলো RN। তারপর দেখো যদি তোমার দুইটা রোধ প্যারালাল থাকে তখন আরপির ফর্মুলা কি হয়? দুইটা রোধ প্যারালালের জন্য রোধ দুইটার গুণফল ডিভাইডেড বাই রোধ দুইটার যোগফল। অর্থাৎ দুইটা রোধ যদি প্যারালাল থাকে তাহলে তুমি আর এই ফর্মুলা অ্যাপ্লাই করে করবা না। দুইটা রোধ প্যারালাল থাকলে তুমি কি ফর্মুলা অ্যাপ্লাই করবা? আরপি ইকুয়ালস টু R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। আর যদি এই R1 R2 এভাবে যদি সবার ভ্যালু যদি সমান হয়, RN সবার ভ্যালু যদি R এর সমান হয়, সেই ক্ষেত্রে তাহলে আরপি কত হবে? R/N। দেখো সিরিজে কি ছিল? গুণফল ছিল, প্যারালালে ভাগ হয়ে যাবে। এখানে n দ্বারা কি বোঝানো হচ্ছে? রোধের সংখ্যা। রোধ কয়টা আছে? রোধের সংখ্যা বোঝানো হচ্ছে। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। তারপর দেখো এখানের মধ্যে দেখো এই নোডকে আমি এ বলছি না, এই নোডের ভোল্টেজ হবে VA, এটা হবে VA, এটা হবে VA। এই নোডের ভোল্টেজ VB, এই নোডের ভোল্টেজ VB, এই নোডের ভোল্টেজ VB। তাহলে বলো তো R1 এর মধ্যে ভোল্টেজ তোমার হচ্ছে R1 এর মধ্যে বিভব পার্থক্য কত? VA মাইনাস VB। আচ্ছা, এটাকে VA মাইনাস VB কেন বলতেছি দেখো, গতকালকে আমরা বলছিলাম কারেন্ট যেদিকে প্রবেশ করবে সেদিকে তুমি কি দিবা বলো তো? পজিটিভ দিবা। যেমন দেখো না, এখান থেকে আই কারেন্ট আসছে, আই কারেন্ট এখানে পর্যন্ত আসছে, আই কারেন্ট এখানে আসার পর কি হচ্ছে? উপরের দিক দিয়ে গেছে ধরো I1 কারেন্ট, নিচ দিক দিয়ে গেছে ধরো I2 কারেন্ট। কারণ দেখো এই আই কারেন্টটা এসে এখানে ডিভাইড হয়ে গেছে, এদিকে গেছে I1, এদিকে গেছে I2। তা I1 যেদিকে প্রবেশ করে সেদিকে আমরা বলছিলাম গতকালকে কি, যারা পাওয়ার কনজিউম করে তাদের তাদের যেদিকে কারেন্ট প্রবেশ করে সেদিকে পজিটিভ হয়, যেদিকে বেরোয় যায় সেদিকে নেগেটিভ হয়। প্রবেশ পজিটিভ, নেগেটিভ এদিকে। তাহলে দেখো তাহলে V1 এর VA এটা হচ্ছে পজিটিভ দিকে আছে, তাহলে এখানে এই R1 এর দুই পাশে ভোল্টেজ ড্রপ কত হবে? VA মাইনাস VB। R2 এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? VA মাইনাস VB। অর্থাৎ দুইটা রোধ যদি প্যারালাল থাকে তাহলে দুইটা রোধের প্যারালাল থাকলে কি হয় বলতো? দুইটা রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য সমান হয়। তাহলে আমরা অলরেডি তাহলে কি আলোচনা করে আসছি দেখো না, এখানে R1 এর মধ্যে বিভব পার্থক্য কত? R1 এর দুই প্রান্তে, দুই প্রান্তে বিভব পার্থক্য কত? 1/R1 + 1/R2 + 1/R1 + R2 + 1/R1 + R1 + R2 + 1/R1 + R2 + 1/R1 + R1 + R2 + 1/R1 + R2 + 1/R1 + R1 + R2 + 1/R1 + R2 + 1/R1 + R1 + R2 + 1/R1 + R2 + 1/R1 + R1 + R2 + 1/R1 + R2 + 1/R1 + R2 + 1/R1 + R1 + R2 + 1/R1 + R2 + 1/R1 + R2 + 1/R1 + R2 + 1/R1 + R1 + R2 + 1/R1 + R2 + 1/R1 + R2 + 1/R1 + R2 + 1/R1 + R1 + R2 + 1/R1 + R2 + 1/R1 + R2 +
বিভব পার্থক্য কত হবে ভাই? ভিএ মাইনাস ভিবি। R2 যেটা আছে এটার দুই প্রান্তে বিভব পার্থক্য কত হবে ভাই? ভিএ মাইনাস ভিবি। তাহলে দুইটা রোধ যদি প্যারালাল থাকে তাহলে তাদের দুই প্রান্তে বিভব পার্থক্য সমান হয়। তাহলে আমরা এখানে শিখলাম দুইটা রোধ যদি সিরিজে থাকে তাহলে এদের মধ্যে কারেন্ট এবং চার্জ সমান হয়। আর আমরা তাহলে এখান থেকে একটা নোট লিখে দিই, সেটা হচ্ছে ভাই দুইটা রোধ যদি প্যারালাল থাকে, দুইটি রোধ যদি প্যারালাল থাকে তবে তাদের মধ্যে তাদের দুই প্রান্তে বিভব পার্থক্য সমান হয়। তাদের দুই প্রান্তে বিভব পার্থক্য বা যেটাকে আমরা ভোল্টেজও বলি, ভোল্টেজ ডিফারেন্স, বিভব পার্থক্য বা আমরা বলি ভোল্টেজ ডিফারেন্স সমান হয়। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছো ভাই। তো আমরা হচ্ছে আজকের লেকচারটা আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখছি, সেটা হচ্ছে সিরিজ প্যারালাল কিভাবে বের করে সেটা শিখছি। এবার হচ্ছে আমরা গ্রাউন্ডের কনসেপ্ট শিখছি ভাই। আজকে হচ্ছে আমি কোনো কোয়েশ্চেন সলভ করাচ্ছি না। নেক্সট দিন হচ্ছে আমরা তোমার তুল্যরোধ কিভাবে বের করতে হয়, তুল্যরোধের কি জটিলতা আছে, শর্ট সার্কিট, ওপেন সার্কিট, এরা কি কি হয়, তুল্যরোধ নিয়ে যত ধরনের সার্কিট আসে সবগুলো নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করব। তাহলে ভাই আজকে হচ্ছে এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম।